হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের জিওগ্রাফির একটা বিশেষ টপিক মৃত্তিকা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যে টপিকটা প্রায় প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষা বলো বা 11-12 সিলেবাসেও থাকে। তাই এমনটা ভেবে না যে এটা কেবলমাত্র 11-12 জন্যই ইম্পর্ট্যান্ট বা 9-10 জন্য ইম্পর্ট্যান্ট, এমনটা না। এটাকে ধরতে পারো যে এই চ্যাপ্টারটা এনি টাইম যদি কোনো দিন কোনো কম্পিটিটিভ লেভেলে মৃত্তিকা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন হয় বা যদি ধারণা ক্লিয়ার করার থাকে যে মৃত্তিকাটা কীরকমভাবে সৃষ্টি হলো, মৃত্তিকা সম্পর্কে আমরা কিছু কথা জানবো, তাহলে এই ক্লাসটা খুব উপযুক্ত তাদের জন্যে। তো দেরি না করে শুরুটা করি। মৃত্তিকা, দেখো মৃত্তিকা মৃত্তিকা যদি আমি বলি, মৃত্তিকার ইংরেজি প্রতিশব্দ কিন্তু সয়েল। যে সয়েল শব্দটা ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে। সোলাম, যার অর্থ মেঝে। আচ্ছা, এই যে ল্যাটিন শব্দ সোলাম থেকে এসেছে, যার অর্থ মেঝে, সয়েল, এই মৃত্তিকা যেটা আমরা দেখছি, যার উপরে উদ্ভিদ বলো বা প্রাণীজগৎ বলো বেড়ে উঠছে, বংশবিস্তার করছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাহলে এই যে মৃত্তিকার স্তরটা, এটা সৃষ্টি হলো কীভাবে? আমি এই প্রসঙ্গে আসার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আগে বলে দিই যে মৃত্তিকা জিনিসটা কী, মৃত্তিকা কাকে বলে। না, এক কথায় যদি আমি সংজ্ঞার মতন করে যদি কথাটা বলি যে মৃত্তিকা জিনিসটা কী, হোয়াট ইজ সয়েল, তাহলে বলতে হয় না, মৃত্তিকা হলো আবহ বিকারপ্রাপ্ত শিথিল শিলাচূর্ণের উপর জৈব অজৈব পদার্থের সংমিশ্রণে যে শিথিল স্তর, তাকে বলা হচ্ছে মৃত্তিকা। যার উপরে উদ্ভিদ বা প্রাণীজগৎ বংশবৃদ্ধি করছে, বিস্তার করছে, বেড়ে উঠছে, এটাই তাকে বলছে মৃত্তিকা। এটা সংজ্ঞা গেল। আচ্ছা, এই যে মৃত্তিকা সম্পর্কে, মৃত্তিকা নিয়ে পড়াশোনাটাকে বলা হয়েছে মৃত্তিকা বিজ্ঞান। আচ্ছা, এই মৃত্তিকা বিজ্ঞানের আবার দুটো শাখা আছে, এক পেডোলজি, 2 নম্বর ইডাপোলজি। পেডোলজি সম্পর্কে যদি বলি, পেডোলজি, হোয়াট ইজ পেডোলজি? পেডোলজি কি না, পেডোলজি হলো মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায়, আমি কি বলছি, মৃত্তিকার দুটি শাখা, একটা আছে পেডোলজি, একটা ইডাপোলজি। তাহলে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার গুণাগুণ, মৃত্তিকার বৈশিষ্ট্য, মৃত্তিকার উৎপত্তি, মৃত্তিকার স্তরবিন্যাস, মৃত্তিকার ধর্ম, সে ভৌত ধর্ম হোক, রাসায়নিক ধর্ম, যাই হোক, এই সমস্ত কিছু নিয়ে যে বিজ্ঞান বা যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে বলা হয় পেডোলজি। পেড শব্দটা আমি আসবো মৃত্তিকার যখন ভৌত ধর্ম যখন পড়াবো, তখন পেড শব্দটার সাথে পরিচয় করাবো। এই পেড শব্দটার সাথে, পেড পৈকাড্য, পেড শব্দটার সাথে মৃত্তিকার একটা অঙ্গাঙ্গি সম্পর্ক আছে পেড শব্দটার সাথে। পেড বলেই দিই যে মৃত্তিকা গঠনের যে একক অণুটা না, তাকে পেড বলে। মৃত্তিকা গঠনের জন্য যে একক অণুগুলো দরকার হয়, সূক্ষ্ম যে অণুগুলো দরকার হয়, সেই অণুটাকে পেড বলে। তাই পেডোলজি মৃত্তিকা বিজ্ঞানের যে শাখাতে মৃত্তিকা সম্পর্কে, অনলি ফর মৃত্তিকা, মৃত্তিকা কীভাবে সৃষ্টি হলো, মৃত্তিকার শ্রেণীবিভাগ, মৃত্তিকার ধর্ম, মৃত্তিকার গঠন, মৃত্তিকার উৎপত্তির প্রক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে পেডোলজি। আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট কি ইডাপোলজি। ইডাপোলজি কি না, ইডাপোলজি মৃত্তিকা বিজ্ঞানের যে শাখাতে আমরা জানি উদ্ভিদটা বেড়ে ওঠে মৃত্তিকার উপরে। তাহলে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার গুণাবলীর উপরে, সব মৃত্তিকা তো সমান হয় না, তাহলে মৃত্তিকার গুণাবলীর উপর ভিত্তি করে উদ্ভিদের বিকাশ, বৃদ্ধি এবং অভিযোজন, এটাও বলা যায়। কোনো একটা স্থানে মৃত্তিকার উপর নির্ভর করে উদ্ভিদের বিকাশ, বৃদ্ধি, এই সমস্ত নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে ইডাপোলজি বলা হয়। আশা করছি বোঝাতে পেরেছি। ইডাপোলজি কি না, মৃত্তিকার
মানে প্রধান উদ্ভিদের বিকাশ বৃদ্ধির প্রধান নিয়ন্ত্রক এখানে মৃত্তিকা থাকবে থাকবে এটাই প্রসঙ্গ মৃত্তিকা সম্পর্কিত ইডাভোলজির শাস্ত্র। ইডাভোলজির শাস্ত্রে মৃত্তিকার উপর নির্ভর করে উদ্ভিদের বংশবৃদ্ধি, বেড়ে ওঠা, এগুলোকে বলা হয়, এই শাস্ত্রটাকে বলা হয় ইডাভোলজি। আচ্ছা, পেডোলজি ইডাভোলজি তো গেল। এবার আসি, আমি মৃত্তিকার সংজ্ঞা যখন দিলাম তখন একটা কথা বললাম যে আবহবিকার। আচ্ছা, আবহবিকার সম্পর্কে আমি একটা ডিটেলস ক্লাস কোনো একদিন করব, তখন হয়তো আমি খুব ভালোভাবে ডিসকাশন করব এই আবহবিকার সম্পর্কে, আবহবিকার কত প্রকারের হয়, আবহবিকারের মৃত্তিকার সঙ্গে কী করে আবহবিকারের সম্পর্ক, এগুলো সব আলোচনা করবো ওই চ্যাপ্টারটাতে। এখন শুধু সামান্য কিছু কথা আবহবিকার সম্পর্কে আমরা জেনে রাখি যে আবহবিকার জিনিসটা কি না, আবহবিকার হচ্ছে আবহাওয়ার উপাদান দ্বারা যখন শিলা হয় রাসায়নিকভাবে কিংবা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে চূর্ণ বিচূর্ণকৃত শিলাখণ্ড যদি স্বস্থানে পড়ে থাকে তাকে আবহবিকার বলে। আচ্ছা, ওই যে কোনো একটা শিলার উপরে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় ওই যে আবহবিকার ঘটলো, তার ফলে যে শিথিল শিলা চূর্ণটা সৃষ্টি হলো। আচ্ছা, ওই শিথিল শিলা চূর্ণটাই একটা মেন মেন কম্পোনেন্ট বলা যায় কার, মৃত্তিকার গঠনের ক্ষেত্রে। আচ্ছা, মৃত্তিকার উপাদান হিসেবে। আচ্ছা, মৃত্তিকার তাহলে প্রাথমিক উপাদান কোনটা? রেগোলিথ, যেটা আমি বললাম না ওই আবহবিকারের মাধ্যমে শিথিল শিলাচূর্ণ সৃষ্ট, ওটার নামেই রেগোলিথ। ওই রেগোলিথটাই মৃত্তিকার প্রাথমিক উপাদান। আচ্ছা, আমাদের যদি কোশ্চেন হয় যে মৃত্তিকা সৃষ্টির জন্য সর্বপ্রধানভাবে বা প্রাথমিক শর্ত যদি বলি কিটা, আবহবিকার। যদি আবহবিকার যদি না হয় তাহলে মৃত্তিকা সৃষ্টি হবে না। মৃত্তিকা সৃষ্টির জন্য প্রাথমিক শর্ত যেটা দরকার সেটা আবহবিকার অবশ্যই মাস্ট বি, হতেই হবে। আবহবিকার যদি না হয় মৃত্তিকা উৎপত্তি হওয়াটা অসম্ভব। মৃত্তিকা সৃষ্টির জন্য প্রাথমিক শর্ত হিসাবে আবহবিকার মাস্ট দরকার। তাই আবহবিকার তো দরকারই, আবহবিকার প্রাথমিক শর্ত। আমরা এই আবহবিকার যখনই কোনো দিন চ্যাপ্টার পড়বো, সে গ্র্যাজুয়েশনে যাই, 9-এ দেখি, বা যদি নতুন যে 11-এর সিলেবাসটা এসছে সেই 11-এর সিলেবাসটাতেও যদি আবহবিকার যদি চ্যাপ্টারটা দেখি না, তার সঙ্গে অবশ্যই মৃত্তিকা চ্যাপ্টারটা জুড়ে থাকে। তার কারণটা কি, আবহবিকারের প্রধান ফল যেটা সেটাই মৃত্তিকা। আবহবিকারের যেটা প্রধান ফল, আবহবিকারের মাধ্যমে অনেক ভূমিরূপ সৃষ্টি হয় কিংবা অনেক ভূমিরূপ সৃষ্টি হতে সাহায্য করে বা ত্বরান্বিত করে ভূমিরূপটা সৃষ্টি হতে, কাজটাকে এক ধাপ এগিয়ে দেয় কে, আবহবিকার। কিন্তু মেনলি আবহবিকারটার প্রধান যেটা কাজ, প্রধান ফল, রেজাল্ট অফ ওয়েদারিং বা প্রধান ফল যেটা, সেটা মৃত্তিকা স্তর সৃষ্টি বা রেগোলিথ সৃষ্টি। মৃত্তিকা স্তর না, রেগোলিথ সৃষ্টি বলতে পারি। আচ্ছা, রেগোলিথ সৃষ্টি হলো, শুধু কি রেগোলিথটাই কি তাহলে মৃত্তিকা? ওই শিথিল শিলাচূর্ণটা যেটা সৃষ্টি হলো সেটাই কি মৃত্তিকা আদতে? আমরা যদি বলি যে শিথিল শিলাচূর্ণরা যেটা আবহবিকারের মাধ্যমে পাওয়া গেল সেটাই যদি মৃত্তিকা আমরা ধরে নিই, তাহলে কিন্তু আমরা ভুল করব না। এটা মৃত্তিকা নয়। একটা মৃত্তিকা স্তর সৃষ্টি হতে বহু বছর সময় লাগে, সেটা লক্ষাধিক সময় লাগতে পারে, হাজার হাজার তো বটেই, লক্ষাধিকও সময় লাগতে পারে। এ বিষয়ে আমরা একটু অবগত হয়ে যাই। বিবর্তনের বহু ধাপ পেরিয়ে তবেই একটা মৃত্তিকা সৃষ্টি হয়। একটা মৃত্তিকা স্তর সৃষ্টি হয়। যাই হোক, মৃত্তিকা সৃষ্টির জন্যে প্রাথমিকভাবে আমি বললাম যে আবহবিকারটা দরকার। আচ্ছা, ঠিক আছে, আবহবিকার দরকার হলো। আবহবিকারের পরে আরও কিছু প্রক্রিয়া আছে যার দ্বারা মৃত্তিকার স্তর সৃষ্টি হয়। এই যে আবহবিকারের প্রক্রিয়াসমূহ, এদেরকে মেনলি 3টা ক্যাটাগরিতে বা 3টা ডিভিশনে ভাগ করা যায়। তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। সেই শ্রেণীগুলোর নামগুলো যদি আমরা একটা একটা করে বলি, তাদের আবার আরও ছোট ছোট ভাগ আছে। আমি একটু আলোচনা করি। দেখো, আবহবিকারের প্রক্রিয়াসমূহকে মেনলি 3টে ভাগে ভাগ করা যাচ্ছে। 1, প্রাথমিক প্রক্রিয়া। 2 নম্বর
মৌলিক প্রক্রিয়া, 3 নম্বর বিশেষ প্রক্রিয়া। 3 নম্বর বিশেষ প্রক্রিয়া। কি বললাম? প্রাথমিক, মৌলিক আর বিশেষ প্রক্রিয়া। প্রাথমিক প্রক্রিয়া বা প্রাইমারি প্রসেস এর মধ্যে আবার 4টা ভাগ থাকে: সংযোজন, অপসারণ, রূপান্তর, স্থানান্তর। সংযোজন, উপসারণ, রূপান্তর, স্থানান্তর। ঠিক? বলি প্রাথমিক প্রক্রিয়ার এই যে সংযোজন, অপসারণ, রূপান্তর, স্থানান্তরের কথাটা বললাম, এখানে একটা বোঝার কথা আছে যে এই 4টা প্রাথমিক প্রক্রিয়া হতেই হবে। একটা মৃত্তিকা সৃষ্টির জন্য এই 4টা প্রক্রিয়া যদি সম্পন্ন না হয় তাহলে মৃত্তিকা স্তর সৃষ্টি হবে না। কীরকমভাবে বলি? অ্যাট ফার্স্ট যদি দেখা যায় যে মৃত্তিকা স্তর সৃষ্টি হওয়ার জন্য প্রথম কী বললাম? যে সংযোজন। এই যে রেগোলিথের সৃষ্টি হলো, রেগোলিথের উপরে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা উদ্ভিদ বা প্রাণীর বর্জিত পদার্থ, মলমূত্র যাই হোক, সেগুলো সমস্ত ওই শিথিল শিলাচূর্ণটার সাথে মিশে বিয়োজিত হয়ে মৃত্তিকা স্তর সৃষ্টি হচ্ছে। তাহলে সংযোজন তো হচ্ছে, সংযোজন, ওটা সংযোজন। নেক্সট অপসারণ। আচ্ছা, বৃষ্টির জলের মাধ্যমে কিছু পদার্থ অপসারিত হয়ে মাটির নিচেও চলে যেতে পারে, কিছু পদার্থ অন্য দূর দূরান্তে স্থানান্তরিত হয়েও যেতে পারে। অপসারণ। রূপান্তর যদি বলি, একটা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ সেটা আণুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয়ে হিউমাস সৃষ্টি করে রূপান্তর তো করছে, তাহলে রূপান্তর দরকার। আর স্থানান্তর, একটা স্তর থেকে আরেকটা স্তরে। মাটির আমরা যখন মৃত্তিকার পরিলেখ জিনিসটা পড়বো তখন আমরা এই জিনিসটা আরও ক্লিয়ার করবো যে একটা আদর্শ মৃত্তিকা টোটাল 5টা স্তর থাকে। একটা মৃত্তিকা টোটাল 5টা স্তর থাকে। কীরকম? ও, এ, বি, সি, ডি। তাই একটা স্তর থেকে আরেকটা স্তরে পদার্থের স্থানান্তর হয়তো বৃষ্টির জলের মাধ্যমে হতেই পারে। বৃষ্টির জলের মাধ্যমে ধৌত প্রক্রিয়া। আবার ধৌত প্রক্রিয়া জিনিসটা কি? ধৌত প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে মৃত্তিকার মধ্যে যে রন্ধ্র বা ছিদ্র থাকে তার মাধ্যমে ভূ অভ্যন্তরে প্রবেশ করছে, তাকে বলছে ধৌত প্রক্রিয়া। এই ধৌত প্রক্রিয়ায় অভ্যন্তরে প্রবেশ করছে। আচ্ছা, তাহলে রূপান্তর হলো, স্থানান্তর হলো, অপসারণ হলো, সংযোজন তো হলোই। আচ্ছা, এবার প্রাথমিক প্রক্রিয়া। প্রাথমিক প্রক্রিয়ার পরে আসছি মৌলিক প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়াকে আমরা 4টা ভাগ দেখতে পাই। কীরকম? 1, হিউমিফিকেশন। ওই রূপান্তরের যদি আমি ভাগ বলি, রূপান্তরেরই আসলে ভাগ। ওই মৌলিক প্রক্রিয়া আলাদা কিছু নয়, রূপান্তরেরই আসলে ভাগ। সেটাকে আলাদা ক্যাটাগরি করে মৌলিক প্রক্রিয়া বলছে। যে অ্যাট ফার্স্ট হিউমিফিকেশন বা বাংলায় যদি বলি জৈবিকরণ। তারপরে আছে কি? মিনারেলাইজেশন, বাংলায় যদি বলি খনিজকরণ। কীরকমভাবে? না, ওই জৈবিকরণ বা হিউমিফিকেশন জিনিসটা কি? কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা মৃত প্রাণী তার দেহাবশেষ হতেই পারে। তাহলে সেগুলো বিভিন্ন আণুবীক্ষণিক জীব দ্বারা যখন বিয়োজিত হয়ে শিলা বা মৃত্তিকার মধ্যে মিশে যাচ্ছে। যদি অর্ধবিশিষ্ট হয় দিয়ে আধপোচা বা অর্ধবিশিষ্ট যে পদার্থ তার নাম ডেট্রিটাস। আর যদি সম্পূর্ণ বিশিষ্ট হয় বা সম্পূর্ণ বিজিত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে হিউমাস। এই বিভিন্ন আণুবীক্ষণিক জীব দ্বারা এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হয় হিউমিফিকেশন, যেটাও মৃত্তিকা সৃষ্টির একটা বিশেষ বা মৌলিক প্রক্রিয়া। ঠিক? আচ্ছা, এই যে বিশ্লিষ্ট পদার্থগুলো যেগুলো হয়তো বিভিন্ন খনিজ দ্বারা গঠিত হয়েছিল, নাইট্রোজেন হতে পারে, পটাশ হতে পারে, ফসফরাস হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, যাই হোক, তাহলে তারা আরও হিউমাসটাই পরবর্তীকালে বিয়োজিত হয়ে বিভিন্ন খনিজে রূপান্তর হয়ে মাটিতে সরাসরি খনিজ রূপে মিশে যাচ্ছে, হতেই পারে। তাহলে এই প্রক্রিয়াটা যেটা বলছি খনিজকরণ, যখন হিউমাসটা খনিজে রূপান্তরিত হচ্ছে তখন তাকে বলা হয় খনিজকরণ। তখন তাকে বলা হচ্ছে কি? খনিজকরণ। আচ্ছা, হিউমিফিকেশন হলো, খনিজকরণ হলো। এরপরে আসছি এলুভিয়েশন বা অধগমন। বাংলায় যদি বলি অধগমন। এলুভিয়েশন কথাটাকে খুব ভালো করে মনে রাখো, অধগমন কথাটা না মনে রাখলেও চলবে।
কিন্তু এলিভেশন নামটা মনে রাখতে হবে। কেন বলছি না, কোশ্চেন এরকমভাবে ডাইরেক্ট কখনো দিয়ে দেয় যে এলিভেশন কি, বা ওর পরবর্তী আর একটা প্রক্রিয়া, সেটার নাম ইলুভিয়েশন। বলছি ইলুভিয়েশনের কথাটা বলি। আমি একটু আগে বললাম না যে প্রাথমিক প্রক্রিয়াতে স্থানান্তর হয়, একটা স্তর থেকে আরেকটা স্তরে স্থানান্তর হয়। আদতে মৃত্তিকা এই স্তর থেকে ধৌত প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থ, খনিজ পদার্থ, সেটা বিস্তরে বিভিন্ন ছিদ্রপথের মাধ্যমে বা মৃত্তিকার বিভিন্ন রন্ধ্রের মাধ্যমে বিস্তরে স্থানান্তরিত হয় বা পার্কোলেট করে। তাহলে এই ঘটনাটা, এই স্থানান্তরের ঘটনাটা বলা হয় অধোগমন বা এলুভিয়েশন। এই এলুভিয়েশন বা অধোগমন, এই অধোগমনের কাজটা কোথায় সম্পন্ন হয় না মৃত্তিকার এ স্তরে। তার জন্য এ স্তরকে বলা হয় এলুভিয়াল স্তর। আমি এখানে একটা কথা বলে রাখি, তাহলে আমি প্রথমে যখন পরিলেখার একটা কথা বললাম না যে মৃত্তিকার টোটাল 5টা স্তর থাকে, প্রথমে ও, তারপরে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। এখানে ও স্তরটাকে আমি কেন বললাম না, না ও স্তরটাকে অনেক বিজ্ঞানীরা মৃত্তিকার স্তর বলে ধরেই না। আদতে মৃত্তিকার স্তর ধরে এ আর বিকে, তাই এ আর বিকে একত্রে সোলাম বলে। একটা কোশ্চেন এরকম হতে পারে যে কোন দুটি স্তরকে একত্রে সোলাম বলা হয়, এ আর বিকে। আবার ও আর একে পৃষ্ঠমৃত্তিকা বা টপ সয়েলও বলায়, অনেক ভৌগোলিক বলে। যাই হোক, এখন এই যে এ স্তরটা, এ স্তর থেকে পদার্থগুলা বিস্তরে স্থানান্তরিত হয়, এ স্তর থেকে পদার্থগুলো বিস্তরে স্থানান্তরিত হয়। এই স্তরটাকে বলা হয় এলুভিয়াল স্তর বা এলুভিয়েটেড লেয়ার। এলুভিয়েটেড লেয়ার। আচ্ছা, এই যে পার্কুলেট করা বা স্থানান্তরিত হওয়া পদার্থগুলো কোনো একটা স্তরে তো জমা হয়, সেই জমা হয় যে স্তরটা, সেটা বিস্তর। ওই বিস্তরে তাই একটা নাম আছে সঞ্চয়ন স্তর বা ইলুভিয়াল স্তর। ইলুভিয়াল স্তরের বাংলা কি? সঞ্চয়ন স্তর। আচ্ছা, বিস্তরে যেহেতু সঞ্চয় প্রক্রিয়াটা ঘটে, তাই বিস্তরকে বলা হয় ইলুভিয়েটেড লেয়ার বা ইলুভিয়াল স্তর। তাহলে মৌলিক প্রক্রিয়া 4টা হলো। আসলে এলুভিয়েশন স্থানান্তর প্রক্রিয়ার দুটো রূপ। স্থানান্তর প্রক্রিয়া ছিল না প্রাথমিক প্রক্রিয়াতে, তার দুটো রূপ, একটা এলুভিয়েশন। আর ওইটা উপরে যে দুটো বললাম কি, একটা খনিজকরণ হিউমিফিকেশন আর খনিজকরণ, এই দুটো রূপান্তরের রূপ। যাই হোক, এই কতগুলো জিনিস তো আমরা আলোচনা করলাম। এরপরে কয়েকটা বিশেষ প্রক্রিয়া আছে, 3টা ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, একটা প্রাথমিক প্রক্রিয়া, একটা মৌলিক প্রক্রিয়া, আর একটা বিশেষ প্রক্রিয়া। আচ্ছা, বিশেষ প্রক্রিয়া সম্পর্কে যদি বলি, বিশেষ প্রক্রিয়া কি না, কয়েকটা বিশেষ অঞ্চলে, কয়েকটা বিশেষ জলবায়ু অঞ্চলে বিশেষ মানে স্পেসিফিক ক্লাইমেটিক কন্ডিশনে আর কি বিভিন্ন প্রকার মৃত্তিকা গঠনের প্রক্রিয়া চলে, সেইগুলোকে আলাদা করে বলা হয় বিশেষ প্রক্রিয়া। আমাদের পাঠ্যাংশ সমেত বিভিন্ন ভৌগোলিকরা মোটামুটি 6টা বিশেষ প্রক্রিয়ার উল্লেখ করে থাকে। 6টা কী কী একটু বলে দিই নামগুলো। 1 পর্জোলাইজেশন, 2 ল্যাটেরাইজেশন, 3 স্যালিনাইজেশন, ক্যালসিফিকেশন, অ্যালকানাইজেশন, গ্লেজিয়েশন। 6টা হলো। আরও বলছি, পর্জোলাইজেশন, ল্যাটেরাইজেশন, স্যালিনাইজেশন, ক্যালসিফিকেশন, অ্যালকানাইজেশন, গ্লেজিয়েশন। এই 6টা প্রক্রিয়া বিশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো কয়েকটা বিশেষ বা স্পেসিফিক ক্লাইমেটিক কন্ডিশনেই দেখা যায়। যদি বলি ফার্স্ট পর্জোলাইজেশন নামটা ধরতে গেল। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, এই যে সমস্ত মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াটাকে একটা নামে ডাকা যায়, সমস্ত মৃত্তিকার প্রক্রিয়াটাকে যতগুলো আছে, সে মৌলিক প্রক্রিয়া হোক, প্রাথমিক প্রক্রিয়া হোক, বিশেষ প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়াগুলোকে একত্রে একটা নামে ডাকা যায়, সেটার নাম হচ্ছে পেডোজেনেসিস। এটা একটু মনে রাখবে যে পেডোজেনেসিস কি, সমস্ত মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলোকে একত্রে বলে পেডোজেনেসিস।
ঠিক আছে? আচ্ছা, বিশেষ প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করি। অ্যাট ফার্স্ট কী বলছি? পর্জলাইজেশন। এক কথায় যদি বলি, পর্জল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে পর্জলাইজেশন বলে। এরকম করে সব হতে পারে না, এক্ষেত্রে সুবিধা হলো না, পর্জল মৃত্তিকার নামকরণ থেকে পর্জলাইজেশন প্রক্রিয়াটা হয়ে নামকরণ হয়েছে, তাই পর্জলাইজেশন বলাটা সুবিধা হলো। কই অ্যালকানাইজেশনে ওটা হবে না, ওটা সব ক্ষেত্রে কাজে লাগবে না। বলি, পর্জল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে পর্জলাইজেশন বলা হয়। আচ্ছা, পর্জল মৃত্তিকা কোথায় সৃষ্টি হয়? না, নাতিশীতোষ্ণ বনভূমি। নাতিশীতোষ্ণ মানে যে খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না, এরকম একটা স্থান, সেখানে সরলবর্গীয় বৃক্ষের বনভূমির পাতা পড়ে, পাতা পচে যে স্তরটা গঠিত হয়, পাতা পচে যে স্তরটা গঠিত হয় তাকে বলা হয়, যে মৃত্তিকাটা গঠিত হয় তাকে বলা হচ্ছে পর্জলাইজেশন। তাকে সরি, একটু ডিস্টার্ব হয়ে গেল। আচ্ছা, কি বলছিলাম যেন? পর্জলাইজেশন। আচ্ছা, পর্জল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে পর্জলাইজেশন বলছে। এই প্রক্রিয়াটা কোথায় সম্পন্ন হয়? সরলবর্গীয় বনভূমিতে। সরলবর্গীয় বনভূমি, পার্বত্য সরলবর্গীয় বনভূমিতে, যেখানে সরলবর্গীয় পাতা পচে এই কলয়েডধর্মী এক প্রকারের কলয়েডধর্মী হিউমাস সৃষ্টি হয়। এই হিউমাস বা কালো রঙের যে হিউমাস, কালো বা বাদামি রঙের যে হিউমাসটা সৃষ্টি হয়, সেই হিউমাসটা সংযোজিত হয়ে এই মৃত্তিকাটা সৃষ্টি হয়। এই মৃত্তিকার উপরিস্তরের পদার্থগুলো নিচের স্তরে অপসারিত হয়ে এক প্রকারের শক্ত একটা স্তর সৃষ্টি হয়, যাকে বলা হয় হার্ড প্যান। এখানে একটা কোশ্চেন হতে পারে যে হার্ড প্যান কোন মৃত্তিকাতে দেখা যায়? পর্জল মৃত্তিকাতে দেখা যায়। পর্জল মৃত্তিকা কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? পর্জলাইজেশন প্রক্রিয়ায়। অর্থাৎ পর্জলাইজেশন প্রক্রিয়ায় হার্ড প্যানের সৃষ্টি হয়, এটা মনে রাখবে। আচ্ছা, এবার আসি ল্যাটেরাইজেশন। ল্যাটেরাইজেশন এটাও কিন্তু হবে যে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলা হয়। আচ্ছা, ল্যাটেরাইট এই নামকরণটা কি, অর্থ কি? না, ল্যাটেরাইট একটা ল্যাটিন শব্দ যার অর্থ শক্ত। ইট, লাল। ইট শব্দের অর্থ লাল, লাল মাটি। আচ্ছা, এই যে ইট, ইটের মতো শক্ত লাল মাটি বলেই ল্যাটেরাইট মৃত্তিকার নাম ল্যাটেরাইট। আচ্ছা, এই যে ল্যাটেরাইট মৃত্তিকাটা তাহলে সৃষ্টি হচ্ছে কোথায়? এটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জলবায়ু অঞ্চলে। সেই জলবায়ুটার নাম কি? আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু, বৃষ্টিবহুল, যেখানে ধৌত প্রক্রিয়া অধিক সম্পন্ন হয়। কি প্রক্রিয়া? ধৌত প্রক্রিয়া অধিক সম্পন্ন হয়। ধৌত প্রক্রিয়ার মাধ্যমে উপরের স্তরের যে পদার্থগুলো নিচের স্তরে অপসারিত হয়, নিচের স্তরে অপসারিত হয়, সেটা অক্সাইড হিসাবে জমা হয়ে যে মৌচাকের ছিদ্রযুক্ত একটা স্তরও সৃষ্টি করে, যেটার নাম কি? যেটার নাম হয় ডিউরিকাস্ট। মৌচাকের মতো ছিদ্রযুক্ত এক প্রকারের স্তর সৃষ্টি করে, সেটার নাম ডিউরিকাস্ট। যাই হোক, এই প্রক্রিয়ার মাধ্যমে লাল বর্ণের মৃত্তিকা সৃষ্টি হয়। লাল বর্ণ কেন হয়? না, এখানে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডটা উপরে জমা থাকে, উপরে জমা হয়। এই লৌহ থাকার কারণে মৃত্তিকার রঙটা লাল হয়। তাই এটা দেখতে যেহেতু ইটের মতো, তাই এটার নাম ল্যাটিন শব্দ ইটের অর্থ লেটার, লেটার থেকে এসছে কি? ইট, ল্যাটেরাইট। ল্যাটেরাইট, ল্যাটেরাইজেশন কি? ল্যাটেরাইজেশন হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়। আচ্ছা, ল্যাটেরাইট প্রক্রিয়াতে কি সৃষ্টি হচ্ছে? একটা বিশেষ স্তর। ওই বিশেষ স্তরটা, পর্জল মৃত্তিকার বিশেষ স্তরটা কি ছিল? হার্ড প্যান। ল্যাটেরাইট প্রক্রিয়ার বিশেষ স্তরটার নাম হচ্ছে ল্যাটেরাইজেশন প্রক্রিয়ার বিশেষ স্তরটার নাম ডিউরিকাস্ট। ডিউরিকাস্ট। নেক্সট, স্যালিনাইজেশন। স্যালিনাইজেশন, অ্যালকানাইজেশন দুটোকে একসঙ্গে বলছি। স্যালিনাইজেশন মরু অঞ্চল যদি বলি, স্যালিনাইজেশন, এখানে একটা স্যালাইন কথাটার সাথে একটা সম্পর্ক বা সিমিলারিটি আছে বলে মনে হচ্ছে না? আচ্ছা, স্যালাইন মিন্স লবণাক্ত জল। আচ্ছা, লবণ তাহলে কোথায় পাওয়া যাবে? না, মরু বা মরুপ্রায় অঞ্চলে একটা ঘটনা ঘটে। আমি একটু আগে বললাম না, বৃষ্টিপাত যেখানে হয় সেখানে ধৌত প্রক্রিয়া সম্পন্ন হয়। ধৌত প্রক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু মরু বা মরুপ্রায় অঞ্চলে একটা বিশেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই বিশেষ প্রক্রিয়াটার নাম কৈশিক প্রক্রিয়া। কৈশিক প্রক্রিয়া মানে, না, কৈশিক প্রক্রিয়া হলো ওই মরু বা মরুপ্রায় অঞ্চলে তো জলের অধোগমন তো ঘটে না, বৃষ্টিপাত হয় না, তাই কি হয়?
মৃত্তিকার বা মরুভূমি অঞ্চলের নিচের স্তরে যে জলটা জমা থাকে, লবণ সমৃদ্ধ যে জলটা, লবণাক্ত যে জলটা জমা থাকে, সেটা উপরে উঠে আসে। রন্ধ্রের মাধ্যমে কি হয়? উপরে উঠে আসে। যখন মরুভূমির ওই বালুকণা রন্ধ্রের মাধ্যমে যখন উপরে উঠে আসছে, এই প্রক্রিয়াটার নাম কৌশিক প্রক্রিয়া। আর ওই যে নলাকার পথটাতে উঠে আসছে, তার কৌশিক নল বলে। এই প্রক্রিয়াটা মরুভূমি অঞ্চলে সম্পন্ন হয় বলেই মরুভূমির বালিটা যেটা, সেটা লবণাক্ত হয়। এই লবণাক্ত ওই মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াটা সেলিনাইজেশন। লবণাক্ত মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, সেলাইন সয়েল সৃষ্টি হয়। এরকমভাবে অ্যালকানাইজেশন, ক্ষারীয় মৃত্তিকা, লবণাক্ত যদি মৃত্তিকা হয়, উপকূলবর্তী অঞ্চলে যদি লবণাক্ত মৃত্তিকা যদি সৃষ্টি হয়, অ্যালকানাইজেশন। এটা ক্যালসিফিকেশনটাকে আসি। ক্যালসিফিকেশন কি না, চুন সমৃদ্ধ মৃত্তিকাযুক্ত অঞ্চলে বা চুনাপাথর গঠিত অঞ্চল যদি হয়, সেই জায়গাটাতে চুনাপাথর গঠিত অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে ক্যালসিফিকেশন। এখানে চার্নোজিম আর চেস্টনাট মাটি সৃষ্টি হয়। ক্যালসিফিকেশন বা ক্যালসিফিকেশন, মনে রাখি, ক্যালসিফিকেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্লেজেশন। আর্দ্র তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা জলাভূমিযুক্ত জায়গায়, তুন্দ্রা অঞ্চলের জলাভূমিযুক্ত জায়গায়, তুন্দ্রা মানে খুব ঠান্ডা জায়গা, তুন্দ্রা অঞ্চলের জলাভূমিযুক্ত জায়গায় যে গ্লেই মাটি সৃষ্টি হয়, মৃত্তিকাটার নাম কি? গ্লেই মাটি সৃষ্টির প্রক্রিয়াটাকে বলা হয় গ্লেইজেশন। তাহলে টোটাল 6টা হলো। একটা একটা করে বলি। পর্জলাইজেশন, ল্যাটেরাইজেশন, স্যালিনাইজেশন, অ্যালকানাইজেশন, দুটোকে একসঙ্গে বললাম। আর ক্যালসিফিকেশন, গ্লেজেশন। ঠিক? তাহলে এগুলো বিশেষ প্রক্রিয়া। আচ্ছা, আজ এতটাই থাক। পরের দিন মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন নিয়ন্ত্রকগুলো, মৃত্তিকার পরিলেখটা বা আদার্স যেগুলো আছে মৃত্তিকা সম্পর্কিত যে চ্যাপ্টারগুলো আছে বা মৃত্তিকা সম্পর্কিত যে টপিকগুলো আছে, সেগুলো সম্পর্কে পরের ভিডিওতে আলোচনা করব। এখন এইটুকুই থাক। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থভাবে জীবন কাটাও। আচ্ছা, রাখছি।